গুড বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি জনি ইসলাম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা। আমি এই ঘটনাটির নাম দিয়েছি আত্মার খোঁজে। তো মামুন ভাইকে ধন্যবাদ এমন এক ঘটনা শেয়ার করার জন্য। তো যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়তে শুরু করছি। কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন। তো আমি ঘটনাটি শুরু করছি। হঠাৎ কারো উচ্চ শব্দে আমার ঘুম ভেঙে গেল। পাশের ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে। এটা তো রোজকার কাহিনী। কয়েকদিন হলো ওরা পাশের ঘরটা ভাড়া নিয়েছে। আসার পর থেকে একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। মনে হচ্ছে আজকে ঝগড়ার মাত্রাটা বেশি বেড়ে গেছে। মেয়েটার স্বামী একটু বেশি রাগী বলে মনে হচ্ছে। একজন আরেকজনকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েই চলেছে। ওদের ঘরে থাকা একমাত্র ছোট শিশুটি চিৎকার দিয়ে খাচ্ছে। পারিবারিক ঝামেলা বলে কখনো ওদের ঝগড়া থামাতে ওদের সামনে যায়নি, কিন্তু আজকে মনে হচ্ছে ওদের সামনে গিয়ে ওদের ঝগড়াটা থামানো উচিত। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। হঠাৎ ওই মেয়েটা বিকট চিৎকার দিয়ে চুপ হয়ে গেল। দেওয়ালের ওপাশ থেকে কাউকে কুপিয়ে মারার শব্দ শুনতে পেলাম। ওদের ঝগড়া খুন পর্যন্ত চলে যায়নি তো। আমি খুব দ্রুত ঘরের দরজাটা খুলে বাইরে বের হলাম। দেখলাম দুইজন মধ্যবয়স্ক মহিলা ওদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওরা তো উপর তলার ভাড়াটিয়া। আমাকে দেখেই বলতে লাগলো, আমরা উপর তলায় দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনছিলাম। মেয়েটার চিৎকার শুনে দৌড়ে এলাম। কি হয়েছে বলতে পারেন? আমি ওদের দরজা ধাক্কাতে লাগলাম। ওই কুপিয়ে মারার ভয়ঙ্কর শব্দটা আর শুনতে পাচ্ছিলাম না। আমি দরজা ধাক্কা দিয়ে ওদের ডাকছিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ভাবলাম দরজা ধাক্কা দিয়ে লাভ নেই। মনে হচ্ছে ভিতরে কিছু একটা হয়েছে। দরজাটা ভাঙতে হবে। বাড়িটা ছিল 3 তলা। আমি নিচতলায় থাকতাম। আমার এক বন্ধু ছিল আরিফ, ও 3 তলায় থাকত। ওকে আমি ফোন দিয়ে নিচতলায় ডেকে আনি। কিছুক্ষণ পর ও নিচে নেমে আসে। ও এসে আমাকে বলে, হিলে কি হয়েছে? এত রাতে ডেকেছিস কেন? আমি বললাম, ওদের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এসে ওদের দরজাটা ধাক্কাচ্ছি, কিন্তু দরজা খুলছে না। চল দরজাটা ভাঙি। আমি আর আরিফ মিলে দরজাটা ভাঙি। দরজাটা ভেঙে ঘরের ভিতর ঢুকে আমি ভয়ে শিউরে উঠলাম। চারপাশে শুধু রক্ত আর রক্ত। আমার পিছনে দাঁড়িয়ে থাকা ওই বয়স্ক দুটি মহিলা তা দেখে চিৎকার দিয়ে উপরে চলে গেল। আমি দেখলাম ওই মেয়েটাকে 3 টুকরো করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারার চিহ্ন। আরিফ এসব দেখে বলতে লাগলো, এটা কি ভাই? দেখে তো আমার বমি চলে আসছে। ওকে এভাবে নৃশংসভাবে কে মারলো? আমি দেখলাম খাটের ওপর ওদের ছোট্ট ফুটফুটে বাচ্চাটা চুপচাপ শুয়ে আছে। এত কিছু হয়ে গেল, কিন্তু ওই বাচ্চাটা এখন কান্না করছে না কেন? আমি এই মেয়েটার স্বামীকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। রক্তের মাঝখানে হেঁটে যাবার সময় আমার বাথরুমের দিকে চোখ পড়তেই আমার চোখ কপালে উঠে গেল। দেখলাম মেয়েটার স্বামীর কাটা মুন্ডুটা চোখ মেলে তাকিয়ে আছে। তার চোখ দেখে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে ও। আর ভিতরে দেখলাম তার ছিন্নভিন্ন লাশ পড়ে আছে। আমি বুঝতে পারছিলাম না এত কম সময়ের মধ্যে কে ওদের এভাবে নৃশংসভাবে মেরে চলে যাবে। ঘরে তো ওদের একমাত্র ছোট বাচ্চা ছাড়া আর কেউ নেই। ঘরের দরজাও তো বন্ধ ছিল। তাহলে ঘটনাটির খবর চারপাশের মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল। আশেপাশে থাকা মানুষগুলো এখানে এসে বেশ ভিড় জমিয়ে ফেলল। অনেকে লাশগুলো দেখে চিৎকার দিয়ে পুরো এলাকা জানিয়ে দিচ্ছিল যে এখানে 2টা মার্ডার হয়েছে। একজন মধ্যবয়স্ক লোক ঘরে থাকা বাচ্চাটাকে কোলে তুলে নিল। আমি ঘর থেকে বের হয়ে কিছুটা দূরে গিয়ে পুলিশকে ফোন দিলাম। একটু পরে বাড়িওয়ালা আমিন ভাই এসে সবাইকে বলতে লাগলো, ওদের ঘর ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়েছে। ওরা স্বামী স্ত্রী প্রতিদিনই ঝগড়া করে, কিন্তু ওরা একসাথে এভাবে মারা গেলে ওদের নৃশংসভাবে মারল কে? ওদের ঘরের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। আমিন ভাই প্রত্যেক ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে।
ওনার ল্যাপটপে সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করা ছিল। উনি ওনার ঘর থেকে ল্যাপটপটা এনে ওদের ঘরের ভিতর ঢুকে ক্যামেরাতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলেন। হঠাৎ দেখলাম ওদের বাচ্চাটা চিৎকার দিয়ে কাঁদছিল। ওই লোকটার কাছে হাত থাকতে চাইছিল না। আমার বাচ্চাটার প্রতি মায়া হচ্ছিল। আমি সামনে গিয়ে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিলাম। হঠাৎ আমিন ভাই সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে চিৎকার দিয়ে ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমি দৌড় দিয়ে ঘরে ঢুকে ল্যাপটপে চলতে থাকা ভিডিওটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভয়ে ভয়ে আমার কোলে থাকা বাচ্চাটির দিকে তাকালাম। বাচ্চাটি আমার দিকে তাকিয়ে হাসছে। আশা করি এই দ্বিতীয় ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো আমি শুরু করছি ঘটনাটি। এই পথ দিয়ে তেমন কেউ হাঁটে না। নির্জন মাটির রাস্তা, আজ আবার আমাবস্যা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কোনো একটা গাছের ডালে বসে প্যাঁচা খুব গম্ভীর কণ্ঠে ডাকছে, অন্ধকারে নিজের হাতি দেখা যাচ্ছে না। দিনের বেলায় কেউ এই পথে পা বাড়ায় না আত্মরাতে। নিহান কি মনে করে আজ এই নির্জন মাটির রাস্তায় এলো বুঝতে পারছে না। হাতের ফোনটাও অফ হয়ে গেছে। এই পথে তার বাড়ির কাছেই অল্প সময় লাগে। নিহান হাসান ছোট একটা চাকরি করে। ঘরে তার সৎমা। মাস শেষে সৎমার হাতে বেতনের সব টাকা দিয়ে দেয়। রোজ অফিস থেকে হেঁটে আসে। নিজের শখ বলতে কিছু সিতা। বয়স্ক বাবার মুখের দিকে চেয়ে সব সহ্য করে। পরিবারে কোনো রকম অশান্তি সে চায় না, তাই মা মারা যাবার পরই এই নতুন মায়ের কথা মতো সব অত্যাচার মুখ বুঝে মেনে। কিন্তু আজ অফিস থেকে বের হতে অনেক দেরি হয়ে গেছে। তাই ভাবলো এই পথ দিয়ে বাসায় তাড়াতাড়ি পৌঁছানো যাবে। কিন্তু সে এখন ভয়ে পা বাড়াতেই পারছে না। নিহানের বুকে ভয়ে ধুকপুক করছে। পা সামনে এগিয়ে যেতে চাচ্ছে না। গা ঝমঝম করে উঠছে। এই ভয়ের কারণটা হলো লোকমুখে শুনেছে এই পথে নাকি রাতে নানা ধরনের ভুতুড়ে কাণ্ড ঘটে। এই পথের একটা বিশাল বটগাছ আছে। সেখানে নাকি এক সুন্দরী মেয়ে বসে থাকে। ওই মেয়ের মায়াতে যে পড়ে তার জীবন নাকি সেখানেই শেষ। নিহানের মনে এমন হাজারো কথা ঘুরপাক খাচ্ছিল। কেন যে এই রাস্তায় আসলাম? আমার দেরি হলেও বড় রাস্তা দিয়ে যাওয়া উচিত ছিল। এখন প্রাণটা নিয়ে আল্লাহ আল্লাহ করে যেতে পারলে হয়। নিহান সূরা কালাম পড়তে পড়তে হাঁটা শুরু করলো। কি রে নিহান, এত প্রাণের ভয় তোর? তোর প্রাণের কোনো দাম আছে নাকি? ঘরে তোর সৎমা, তোর তুই মরে গেলে তো সে দুধ দিয়ে গোসল করে নিবে খুশিতে। নিহান নিজে নিজে এগুলো বলতে লাগলো। নিজের অজান্তেই নিহানের চোখে পানি চলে আসলো। মনস্ক হবার জন্য তার খেয়াল নেই সে কত দূর আসল। হঠাৎ নিহান তার পিছনে কারো হাঁটার শব্দ পেল। কিন্তু নিহান পিছনে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না। তার পা যেন চলছে না। ভয়ে গলা শুকিয়ে গেছে। সে একটা ঢোক দিলে আবার হাঁটা দিল। কিন্তু তার পা দুটো স্থির হয়ে রয়েছে। কি করছিস নিহান? জোরে পা চালা। প্রাণ দিতে না চাইলে দৌড়বে। নিহান মনে মনে নিজেকে বলল, কিন্তু তার মনের ভিতরে ঢুকে গেছে পিছনে কেউ আছে। সে কৌতূহল বসে আবার পিছনে তাকানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। সে সামনে তাকিয়ে দেখল সে বটগাছ পিছনে ফেলে এসেছে। তার মনে আরো বেশি ভয় শুরু হয়ে গেল। সে নিজের মাঝে কোনো শক্তি পাচ্ছে না। ভয় কিসের? মৃত্যু যদি এখানে লেখা থাকে তবে এখানেই হবে। নিহান এই বলে দাঁড়িয়ে পড়ল। পায়ের আওয়াজ তার প্রায় কাছে চলে এসেছে। সে তার সবটুকু শক্তি সঞ্চয় করে পিছনে ঘুরে তাকালো। সে জানত যে এমন পরিস্থিতিতে শুধু হাত ঘুরিয়ে তাকানো বিপদ। তাকালে পুরো শরীর নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। নিহার থ হয়ে দাঁড়িয়ে হঠাৎ পুরো শরীর নিয়ে পিছনে ঘুরে তাকালো। সে পিছনে তাকিয়ে যা দেখল তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। সে চোখে হাত দিয়ে চোখ দুহাত দিয়ে মোছা দিয়ে আবার চোখ বড় করে তাকালো। আর 9 নাম্বার পাঠের জন্য অপেক্ষা করে। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসলো। আর ভিডিওগুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।